This is the BBC বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বড় বড় বহুজাতিক কোম্পানিগুলোকে এখন থেকে কমপক্ষে 15% কর দিতে হবে। G7-এর বৈঠকে ঐক্যমত্য, কিন্তু অনেক সদস্য দেশ মনে করছে করের এই হার কম। স্বাগত জানিয়েছে অ্যামাজন এবং ফেসবুক। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এখন কোভিডের নতুন হটস্পট। লকডাউনে সাতক্ষীরা, বাগেরহাটের মংলার পরিস্থিতি নাজুক। আমার জেলায় এই মুহূর্তে রোগীর চিকিৎসাধীন আছে 264 জন। তার মধ্যে 164 জন আছে মংলায়। বাকি 100 আছে সারা ডিস্ট্রিক্টে। প্রথম 3 দিন ছিল 70%, গত 2 দিন ছিল 40%, আজকে আবার করলাম, আজকে আবার 70%। বাগেরহাটের সিভিল সার্জন। বাজেট নিয়ে বিশেষ একটি আলোচনা রয়েছে আজকের পরিক্রমায়। তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। বিশ্বের 7টি শীর্ষ ধনী দেশের জোট G7 বহুজাতিক কোম্পানিগুলো থেকে বর্তমানের চেয়ে উঁচু হারে কর আদায়ের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। লন্ডনে G7 জোটের অর্থমন্ত্রীদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর অন্তত 15% কর বসানো হবে। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন করের এই হার সুপারিশ করলেও G7 জোটের অনেক দেশ মনে করছে এই হার কম। ফেসবুক এবং অ্যামাজন G7-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে তারাও করের ব্যাপারে একটি স্থিতিশীলতা চায়। পশ্চিম আফ্রিকার দেশ বার্কিনা ফাসোর উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রামে হামলায় প্রায় 100 লোক নিহত হয়েছে। সে দেশের সরকার জানিয়েছে সোলহান নামে একটি গ্রামে রাতের বেলায় অস্ত্রধারীরা ঢুকে ভিডিপি নামে গ্রাম প্রতিরক্ষার কাজে নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ওপর হামলা চালায়। ভিডিপি সরকারি সৈন্যদের সহযোগী হিসাবে কাজ করে। হামলাকারীরা ভিডিপি সদস্যদের ছাড়াও সাধারণ গ্রামবাসীদের হত্যা করে এবং তাদের ঘরবাড়ি, দোকানপাট আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দেশের প্রেসিডেন্ট 3 দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। বার্কিনা ফাসো এবং আশপাশের কয়েকটি দেশে উগ্র ইসলামপন্থীরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু হামলা করেছে। বাংলাদেশে ভারী বৃষ্টির ফলে ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের অন্তত 2 জন বাসিন্দা মারা গেছেন বলে সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শুক্রবার থেকে ওই অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। ভারতে তথ্য প্রযুক্তি বিষয়ে নতুন আইন মেনে চলার জন্য সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটারকে চূড়ান্ত নোটিশ পাঠিয়েছে সে দেশের কেন্দ্রীয় সরকার। টুইটারকে সতর্ক করা হয়েছে নির্দেশ না মানলে তাদের পরিণতি ভোগ করতে হবে। ভারতে সম্প্রতি জারি করা আইনে বলা হয়েছে কোনো পোস্ট সরিয়ে ফেলার ব্যাপারে সরকারের পরামর্শ মেনে চলতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো বাধ্য থাকবে। সরকার বলছে যে কোনো অভিযোগ তদন্তের জন্য টুইটারকে ভারতে একজন বিশেষ কর্মকর্তা নিয়োগ করতে হবে। সরকারের সমালোচনামূলক বিভিন্ন পোস্ট সরিয়ে নেওয়া নিয়ে গত কয়েক মাস ধরে টুইটারের সাথে নরেন্দ্র মোদী সরকারের টানাপোড়েন চলছে। ওদিকে নাইজেরিয়ার টেলিফোন কোম্পানিগুলো বলছে সরকারের নির্দেশনা মেনে তারা তাদের গ্রহীতাদের টুইটার ব্যবহার স্থগিত করে দিয়েছে। তবে নাইজেরিয়াতে এখনও কিছু ওয়াইফাই ব্যবস্থার মাধ্যমে টুইটারে ঢোকা যাচ্ছে। তাদের বিরুদ্ধে নাইজেরিয়ার সরকারের বৈরী আচরণে টুইটার কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। গাজায় হামাসের নেতা দাবি করেছেন যে ইসরায়েল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। গত মাসের সংঘাতের সময় ইসরায়েল বলেছিল হামাসের এই টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা তাদের অন্যতম লক্ষ্য। আজ এক বক্তৃতায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেন ইসরায়েল তাদের সুড়ঙ্গে নেটওয়ার্কের 3% কম ধ্বংস করতে পেরেছে। তিনি গত মাসের 11 দিনের লড়াইকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক সক্ষমতার একটি মহড়া বলে বর্ণনা করেন। তিনি আরও বলেন ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা এবং ফিলিস্তিনিদের বিভেদের কারণেই ইসরায়েল গাজায় হামলা চালাতে উৎসাহিত হচ্ছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে বাংলাদেশের আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে একটি আলোচনা শুনবেন আজকের পরিক্রমায়। আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক MM আকাশ। আলোচনার আগে অন্যান্য দু একটি প্রসঙ্গ।
সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা করোনা ভাইরাসের সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠছে। ভারতের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার পরিস্থিতি সামাল দিতে আজ সন্ধ্যে থেকে 7 দিনের জন্য বিশেষ লকডাউন কার্যকর করা হয়েছে। বাগেরহাট জেলার মংলায় গত কয়েকদিন ধরে সংক্রমণের শতকরা হার 70 ছুঁই করছে, যা নিয়ে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিভাগীয় শহর খুলনার পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে পড়ছে। বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে পরীক্ষিত নমুনার মধ্যে 80% করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আকবর হোসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় পরীক্ষা অনুপাতে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগী 70% হওয়ার ঘটনা অনেককেই চমকে দিয়েছিল। এবার একই অবস্থা দেখা যাচ্ছে বাগেরহাটের মংলা উপজেলায়। উপকূলীয় এই জায়গাটিতেও গত কয়েকদিনে পরীক্ষা অনুপাতে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা 70% পর্যন্ত হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন KM হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, পুরো বাগেরহাট জেলায় পরিস্থিতি নাজুক না হলেও মংলা উপজেলায় সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়েছে। মংলা উপজেলার সংক্রমণটা 26 তারিখ থেকে খুব বৃদ্ধি পেয়েছে। জেলা যেমন আমার জেলায় এই মুহূর্তে রোগীর চিকিৎসাধীন আছে 264 জন। তার মধ্যে 164 জন আছেন মংলায়। বাকি 100 আছে সারা ডিস্ট্রিক্টে। যেমন প্রথম 3 দিন ছিল 70%, গত 2 দিন ছিল 40%, আজকে আবার করলাম, আজকে আবার 70%। আমরা এটা এরকম 40 থেকে 70-এর মধ্যে ওঠানামা করছে। আমরা এই যে প্রথমে যে 70% ছিল, এখানে আমাদের স্যাম্পল ছিল 147টা। কালকে যে 40% ছিল পরশুদিন, এখানে ছিল 40টা। আজকে আমরা করেছি 48টা স্যাম্পল থেকে আমাদের 25টা পজিটিভ এসেছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরেকটি জেলা সাতক্ষীরায় সংক্রমণ রোধ করার জন্য সেখানে স্থানীয়ভাবে লকডাউন আরোপ করেছে প্রশাসন। গত কিছুদিনের পরিসংখ্যান দেখে স্থানীয় সাংবাদিক SM আকরামুল ইসলাম বলছেন, সেখানে শনাক্তের হার 50% ছাড়িয়ে গেছে। সাতক্ষীরা জেলায় সরকারি হাসপাতালে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের স্থান সংকুলান হচ্ছে না, কিন্তু তারপরেও সেখানে সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে তেমন কোনো উদ্বেগ নেই বলে উল্লেখ করেন মিস্টার ইসলাম। সাতক্ষীরার যে করোনার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যে করোনার যে বেডগুলো, সেই বেডগুলো পূরণ হয়ে যাওয়ার পর কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে একটি করোনা ইউনিট কিন্তু চালু করা হয়। এখানেও কিন্তু যে বেডগুলো ফুলফিল হয়ে গেছে। তো এখন যারা যখন কেউ করোনা নতুন আক্রান্ত হচ্ছে, তাদেরকে কিন্তু চিকিৎসা বিভাগ, স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, বেসরকারি হাসপাতালের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া অনেকটা বাড়িতে রেখেও চিকিৎসার কথা কিন্তু বলা হচ্ছে, তাদেরকে আইসোলেশন করা হচ্ছে বাড়িতে। সংক্রমণের হারটা যদি বলি, এটা হচ্ছে আমাদের আজকের যে রেজাল্ট, আজকে হচ্ছে 188 জনকে কিন্তু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরীক্ষা করা হয়েছে। এখানে 89 জনের করোনার রিপোর্ট কিন্তু পজিটিভ এসেছে। তো এই শতকরা যদি আমরা ধরি তাহলে 54% ধরা যায়, এবং এটা গতকালকে ছিল 53.19%। চিকিৎসক এবং গবেষকরা মনে করছেন, যেসব জেলায় রোগী শনাক্তের হার বেশি সেখানে হয়তো ভারতীয় ভ্যারিয়েন্টের জন্য দায়ী হতে পারে। গত 16 মের পরে ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ এবং খুলনা থেকে 54টি নমুনার জেনোম সিকোয়েন্স করেছে সংক্রামক রোগ বিষয়ক সরকারি প্রতিষ্ঠান IEDCR। সে নমুনাগুলোর মধ্যে 80%ই ভারতীয় ভ্যারিয়েন্ট পেয়েছে IEDCR। বাগেরহাটের সিভিল সার্জন KM হুমায়ুন কবির বলেন, মংলা উপজেলায় সংক্রমণ বৃদ্ধির পেছনে কিছু কারণ থাকতে পারে। এখানে পোর্ট আছে, EPZ আছে, এমন বাংলাদেশের ছোট জেলার লোক এখানে আছে। মংলা EPZ এ প্রতিদিন প্রায় 6 থেকে 10 হাজার লোকজন শ্রমিক ডিউটি করে। পোর্ট আছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে পারে। ইন্ডিয়া থেকে অনেকে আসে, নৌযান আসে, যেটা একটা কারণ হতে পারে সংক্রমণের। কিন্তু একেবারে সুনির্দিষ্ট যে স্পট নির্দিষ্ট করা যে এই কারণটা হয়েছে, সেটা অনেক চেষ্টা করেও আসলে কোনো বের করা যায় নাই যে কোন কারণ থেকে হয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন যে রিপোর্ট প্রকাশ করে, সেখানে দেখা যাচ্ছে দেশজুড়ে শনাক্তের সংখ্যা এখন 11% ছাড়িয়েছে, অথচ 3 সপ্তাহ আগেও এটি 7% নেমে এসেছিল। আকবর হোসেন। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আজ তাদের সংগঠনের নেতৃত্ব পর্যায়ে বড়সড় রদবদল করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইয়ের ছেলে অভিষেক ব্যানার্জিকে দলের মহাসচিব করা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি অভিষেক ব্যানার্জির কথিত একাধিক দুর্নীতি নিয়ে বেশ সরব ছিল। বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি তাকে বিন্দুমাত্র গুরুত্ব দেননি। এছাড়া অপেক্ষাকৃত কম বয়সী বেশ কজনকে নেতৃত্বের প্রথম সারিতে নিয়ে আসা হয়েছে।
অনেক বিশ্লেষক মনে করছেন 2024 সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে এই সিদ্ধান্ত নিয়েছেন মিস ব্যানার্জি। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী। বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার এক মাস পরে আজই প্রথমবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের কোর কমিটি ও ওয়ার্কিং কমিটির পরপর বৈঠক হয় আজ। সেখানেই তিনি ঘোষণা করেন যে অভিষেক ব্যানার্জিকে দলের জাতীয় মহাসচিব পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও দলটির যুব সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। শ্রমিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন আরেক কম বয়সী নেতা ঋতব্রত ব্যানার্জি। দলনেত্রী এটাও জানিয়েছেন যে এখন থেকে দলে এক ব্যক্তিকে একটি পদেরই দায়িত্ব দেওয়া হবে। বৈঠকের পরে দলের সিদ্ধান্তগুলি ঘোষণা করছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও মন্ত্রী পার্থ চ্যাটার্জি। সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়েছে। এক হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারকে বাংলার মহিলা সভানেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। সায়নী ঘোষকে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। যতগুলি পদে আজ রদবদল করা হয়েছে তার মধ্যে অভিষেক ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মহাসচিব হিসাবে ঘোষণা করাই সবথেকে গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। ধারণা করা হচ্ছে যে 3 বছর পরে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই নিজের ভাইপোকে জাতীয় স্তরের এই গুরু দায়িত্বে আনলেন মমতা ব্যানার্জি। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অরুন্ধতী মুখার্জির সঙ্গে। সিদ্ধান্তগুলো শুনে আমার মনে হয়েছে যে 2024-কে লক্ষ্য রেখে এই রদবদল করা হয়েছে। তরুণ মুখ আনা হচ্ছে, যার জন্য অভিষেকের মতো একটা ফ্রেশ মুখকে এবার দায়িত্ব দেওয়া হবে, যাতে তরুণরা আরো বেশি করে তৃণমূলের প্রতি অ্যাট্রাক্টেড হয়। কারণ এটা বিজেপির টার্গেট, যে ইয়াংদের আনো, ছোটদের ভোট জোগাড় করো, এটা বিজেপির খুব বড় টার্গেট। সেইটাকে ভাঙার জন্য অভিষেককে আনা হয়েছে। বিধানসভা ভোটের প্রচারে বিজেপির শীর্ষ নেতারা নিয়ম করে প্রতিটা জনসভাতেই অভিষেক ব্যানার্জি যে বহু দুর্নীতির সঙ্গে যুক্ত সেই অভিযোগ করে এসেছিলেন। ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের একটা বড় অংশেরও অভিযোগ ছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। অরুন্ধতী মুখার্জি বলছিলেন, ভোটে জেতার পরে সেই সব অভিযোগকে তৃণমূল কংগ্রেস যে একেবারেই পাত্তা দিচ্ছে না, আজকের সিদ্ধান্ত তারই প্রমাণ। তোলাবাজ ভাইপো বলে গত বিধানসভা ইলেকশন বিজেপি একেবারে বিরাট আওয়াজ তুলেছিল। বিজেপির হারের পর ওদের রাজনৈতিক শিলালিপিতে আরো বিচিত্রতা ঘষার জন্য অভিষেককে তোলা হলো। এবার তোলাবাজ ভাইপো না বলে তাকে তোলা হলো রাজনীতিতে, তাদের সংগঠনে। তবে দুর্নীতির প্রসঙ্গও আজকের বৈঠকে এসেছে। মমতা ব্যানার্জি দলের নেতাদের সতর্ক করেছেন যে দুর্নীতি আর কেলেঙ্কারি থেকে দূরে থাকতে হবে। দলীয় পদে রদবদল ছাড়াও অনেকেই আশা করেছিলেন যে আজকের বৈঠকে হয়তো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাওয়া নেতা নেত্রীদের মধ্যে যারা আবার দলে ফিরে আসতে চাইছেন তাদের ব্যাপারে হয়তো কোনো সিদ্ধান্ত হবে, কিন্তু তা নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনাই হয়নি বলে জানানো হয়েছে। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে বাংলাদেশের সদ্য প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ একটি আলোচনা। ঢাকায় দুজন অর্থনীতিবিদের সাথে কথা বলেছেন আকবর হোসেন। শাকিল, ধন্যবাদ আপনাকে। আলোচনার জন্য আমার সাথে টেলিফোনে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং অর্থনীতিবিদ এম আকাশ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রথমে নাজনীন আহমেদ, আপনার কাছে আসি যে এবারের বাজেট নিয়ে নানা কথা হচ্ছে, নানা সমালোচনা হচ্ছে। বরাবরের মতোই প্রতিবারই সমালোচনাও হয়, আবার সেটাকে অর্থমন্ত্রী ডিফেন্ডও করেন, বলেন যে বাজেট ঠিক আছে। আপনার দৃষ্টিতে এবারকার বাজেট কেমন হলো? দেখুন, এক কথায় তো কেমন হলো বলা সম্ভব না, তবে এই বাজেট আমরা কি প্রত্যাশা করেছিলাম, কতটুকু পেলাম সেই খতিয়ান যদি দেখি, তাহলে এবার সবচেয়ে বেশি মনোযোগ ছিল স্বাস্থ্য খাতের দিকে। সেই জায়গায় নতুন কিছু নেই, বরং
গতবারের মতোই আসলে অ্যালোকেশন, এবং সেই জন্য শঙ্কাটাও থেকে যাচ্ছে যে গতবারের মতোই সম্পদের বা এই খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা আন্ডার ইউটিলাইজড থেকে যাবে কিনা। যদি সেটাই থেকে যায় তাহলে আসলে স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দাবি করেও লাভ নেই, পেয়েও লাভ নেই। কাজেই এখানে বাজেটের অ্যালোকেশনের দিক থেকে নতুনত্ব না থাকলেও যদি স্বাস্থ্য খাতের বাজেট যা বরাদ্দ দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের দিকে মনোযোগটা নতুন থাকে, অর্থাৎ গতবারের মতো না হয়, তাহলে হয়তো আমরা কিছু সুফল পাবো। আরেকটি দিক ছিল কর্মসংস্থান, এবং সেই কর্মসংস্থানের জায়গাটাতে মূল যে স্ট্র্যাটেজি আমি লক্ষ্য করেছি সেটা হলো শিল্পায়নের মাধ্যমে সংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর একটা প্রচেষ্টা এই বাজেটে আছে, এবং সেই দিক থেকে বিভিন্ন দেশীয় বাজার নির্ভর রপ্তানি খাতের নির্ভর শিল্পকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ভ্যাট কমানো, শুল্ক ইন্টারমিডিয়েট গুডসের উপরে শুল্ক কমানো ইত্যাদি। এর বেশ কয়েকটি ইতিবাচক বলে আমি মনে করি। তবে এর সাথে সাথে যদি আসলে স্বাস্থ্য খাতের যে অ্যালোকেশন এবং সেটার বাস্তবায়ন হয়ে যদি টিকাদান কর্মসূচি এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন না হয় তাহলে আসলে এই শিল্প খাতের যে বিভিন্ন সুবিধাগুলো দেওয়া হয়েছে সেটা কতটা কাজে লাগবে, মানুষ নতুন বিনিয়োগ করবে কিনা, তার মাধ্যমে কর্মসংস্থান হবে কিনা সেটা সন্দেহের মধ্যে পড়ে যাবে। তবে শিল্প বান্ধব বাজেট এটাকে বলা যায়। আর আমি নিজে যেহেতু জেন্ডার নিয়ে কাজ করি, আমি বাজেটে স্যানিটারি ন্যাপকিনের উপরে 15% ভ্যাট বাতিল করা হয়েছে, এবং স্যানিটারি ন্যাপকিনের উৎপাদন সামগ্রীর উপরে যে শুল্ক প্রত্যাহার কমানো হয়েছে সেটাকে প্রশংসা করছি। এবং সেই সাথে আমাদের জনগোষ্ঠীর তাদের যে এমপ্লয়মেন্টের জন্য সরকার এবারও একটা ঘোষণা রেখেছেন, সেটারও আমি মনে করি একটা ইতিবাচক প্রভাব এসেছে। আমার মনে হয় আপাতত এখানে থাকবে। জি, আপনার কাছে আবারও আসবো। অধ্যাপক আকাশ, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমরা জানি যে একটা এমার্জেন্সি সিচুয়েশন অবস্থার মধ্যে এই বাজেটটা প্রণীত হয়েছে। করোনা যুদ্ধে আমরা ছিলাম, সেই যুদ্ধে আমরা একটা বছর কাটিয়েছি, তারপরে এখন আমরা আরেকটা বাজেট করে আরেকটা বছর কাটার। কিন্তু আগে গত বছরের এক্সপিরিয়েন্স গুলো সরকারকে মানে হিসাবে নিতে, সেটা না নিয়ে তো আর আপনি নতুন বাজেট প্রণয়ন করলে পুরনো ভুলগুলারই পুনরাবৃত্তি হবে। এখন 12টি অধ্যায় বাজেট, তার শেষ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে গত বছরে আমাদের কি মৌলিক অবজেক্টিভ ছিল এবং আমরা তাতে কতটুকু অগ্রগতি করেছি সেই বর্ণনাটা আছে, এবং সেই বর্ণনাটা খুবই সংক্ষিপ্ত 3 পৃষ্ঠার মধ্যে, এবং সেই বর্ণনাটা অসম্পূর্ণ শুধু নয়, সেই বর্ণনাটা থেকে কোনো ধারণাই পাওয়া যায় না যে কোন মন্ত্রণালয় কত টাকা বরাদ্দ হয়েছিল, কতগুলো প্রজেক্ট করতে চেয়েছিল, কতগুলো করতে পারলো। একটা তো নাজনীন বলেই দিল যে স্বাস্থ্য মন্ত্রণালয় গতবার 10,000 কোটি টাকা ব্যয় করতে বলেছিল, কিন্তু 5,000 কোটির বেশি ব্যয় করতে পারেন। এখন এইবার তো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দ দিলেই কি না দিলেই কি যদি সেই অদক্ষতার পুনরাবৃত্তি হয়। সুতরাং আমি প্রথম বলবো যে এই বাজেটের মূল চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন এবং গভর্নেন্সের ক্ষেত্রে গতবার যে সংস্কারগুলো করার কথা ছিল, কিছু কিছু পদক্ষেপ শুরু হয়েছিল, যেমন তেলাপি রোধ করার জন্য নতুন ব্যাংকিং কোম্পানি আইন ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি দেখলাম ওই যে শেষ 3 পৃষ্ঠায় লিখেছে কাজ চলছে। তাহলে কাজ চলছে বলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমি তো খুব আশা দেখি না। আর দুর্নীতি স্বজনপ্রীতির ব্যাপারে কোনো কথাই এই বাজেটে নাই, কিন্তু আমরা জানি যে গত বছরের বাজেটে এক্সক্লুশন এরর ছিল, ইনক্লুশন এরর ছিল। যেই সামাজিক নিরাপত্তা ব্যয়িত হয়েছে তার যার পাওয়ার কথা ছিল সে পায়নি, এবং যার পাওয়ার কথা ছিল না সে পেয়ে গেছে। সুতরাং এই এক্সক্লুশন এরর ইনক্লুশন এরর দূর করার জন্য আমাদের যেটা দরকার ছিল সেটা হলো অল্প কিছু লোকের একটা তালিকা করে, ধরেন 3 কোটি যারা একদম হতদরিদ্র, তাদেরকে মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে নগদ সেই টাকাটা পৌঁছে দেওয়া। এটা ঠিক যে 1 লক্ষ কোটি টাকার উপরে একটা সামাজিক সুরক্ষা তহবিল আছে, সেখান থেকে 30,000 কোটি টাকা ব্যবহার করলে এটা সম্ভব। অন্তত নগদ এই ট্রান্সফারের একটা নীতি সরকার শেষের দিকে এসে 25 লক্ষ পরিমাণের জন্য নিয়েছিল, এটাকে 50 লক্ষ 75 লক্ষ করলেই এই টাকাটা নগদ তাদেরকে দিতে পারে। এবং দিলে পরে অন্তত আমরা এটুকু বলতে পারি যে 1850 কিলো ক্যালোরির নিচে যেই গরিব লোকরা আছে তারা কিছুটা খেয়ে পরে 3 মাস বাঁচতে পারে। 10,000 টাকা করে দিবে,
3,000 করে প্রতি মাস। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো অধ্যাপক আকাশ। ডক্টর নাজনীন আহমেদের কাছে একটু আসি, যে আপনি দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে, যে বলা হচ্ছে এই বাজেটটি ব্যবসায়ীদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে, মধ্যবিত্তের কথা ভাবা হচ্ছে না, গরিবদের কথা ভাবা হচ্ছে না। এই সমালোচনাগুলো কতটা যৌক্তিক মনে হয় আপনার কাছে? দেখুন, এই সমালোচনার মধ্যে দুটো দিক আছে। এই সমালোচনা কিছু আছে যে আমি বলবো একটু ঢালাও ভাবে করা হয়। এই সমালোচনাগুলো কেন করা হয় সেই জায়গায় যদি যাই, তাহলে একটু আগে এম আকাশ স্যার যেটা বলছিলেন যে এখানে সুশাসনের অভাব, এখানে মনিটরিং এর অভাব, সেগুলোর কারণে মানুষ মনে করে যে আসলে যে শিল্পক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হলো সেটা সাধারণ মানুষের কাজে লাগবে না। কিন্তু আদর্শ অবস্থা কোনটা? শিল্পক্ষেত্রে আসলে শিল্প খাতটা যত বড় হবে ততই কিন্তু তার কর্মসংস্থান বান্ধব হবে, এবং সেই কর্মসংস্থানের সুবিধা কিন্তু মধ্যবিত্তও পাবে। আজকে যদি একটা ইলেকট্রনিক্স কোম্পানির জায়গায় দুটা হয়, সেখানে কিন্তু শুধু শ্রমিক কাজ করবে তা না, আনস্কিল্ড ওয়ার্কার না, স্কিল্ড ওয়ার্কার, এমনকি তার প্রশাসন, তার অ্যাকাউন্ট, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যক্তিকে আমার দরকার হবে, এবং আমার শিক্ষিত বেকারেরও চাকরি হওয়ার কথা। মানুষের মনে এই সমালোচনাগুলো আসে এই জন্য যে তারা যেটা চিন্তা করেন যে যেমন যে প্যাকেজ বড় শিল্পপতিদের দেয়া হলো, তার কতটা তার প্রফিট ইনক্রিজে গেছে আর কতটা শ্রমিকের কল্যাণে আসলে বেতন ভাতা দিতে ব্যয় হয়েছে আমরা কি প্রশ্ন করেছি? যেমন গত বছর যখন কোভিডের আক্রমণ শুরু হলো, তখন যে প্রথম 5,000 কোটি প্রণোদনা রপ্তানি খাতের শ্রমিকদের বেতনে গেল, সেই সময় শ্রমিকরা কিন্তু তাদের বেতনের 60% পেয়েছে। কিন্তু ওই সময় যে অর্ডারগুলো স্থগিত ছিল, সেই অর্ডারের টাকা কিন্তু পরবর্তীতে ঠিকই পাওয়া গেছে। সেই দেরি হয়েছে কিন্তু টাকা তো পুরো পেয়েছেন। তাহলে কি দাঁড়ালো? শ্রমিকদেরকে একটা মাসে কিন্তু আপনি 60% বেতন দিয়েছেন, ওই মাসের বাকি 40% বেতন তো আপনি পরে এনে দেন নাই, বকেয়া বেতন। সেটা যদি না দিয়ে থাকে তাহলে সেইটা কিন্তু তার প্রফিটে ঢুকে গেছে। কাজে এই ধরনের মনিটরিং না থাকাতে আসলে সমালোচনাগুলো হয়। জোরালো হচ্ছে। আচ্ছা, যদি মনিটরিং ঠিক থাকতো, দুর্নীতি না হতো, তাহলে কিন্তু এই শিল্পায়নের সুফল মধ্যবিত্তরাও পাবে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো অধ্যাপক আকাশ। যে প্রসঙ্গটা নাজনীন আহমেদ তুলেছেন, যে এবং অনেকের মনে একটা আশঙ্কা যে আসলে এতে করে শ্রমিক কতটা লাভবান হবে, ব্যবসায়ীদেরকে যে সুযোগ দেওয়া হচ্ছে নাকি সেটা ব্যবসায়ীদের পকেটে চলে যাবে, এই যে একটা উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে। এটা তো চেম্বার অফ কমার্স নিজেই বলেছে যে তারা এই বাজেটকে ব্যবসা বন্ধু মনে করে। কেন মনে করে? আপনি যদি প্রণোদনা প্যাকেজের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে প্রণোদনা প্যাকেজ স্টার্ট হয়েছে বৃহৎ শিল্পকে 30,000 কোটি টাকা দিয়ে। তারপরে হলো গার্মেন্টস শিল্পপতিদেরকে ওই টাকা দিয়েছে যাতে ওয়ার্কিং ক্যাপিটালের অভাব না হয় এবং কারখানার শ্রমিকরা যাতে বেতনগুলো পায়, তারা যাতে বিদ্রোহ না করে। এবং সেটা নাজনীন তো বললো যে সেটাও 60% দিয়েছে, 40% তাদেরকে দেয়নি। 8% গার্মেন্টস শ্রমিক সার্ভে রিপোর্ট অনুযায়ী বেকার হয়ে গেছে। কেন তারা ছাঁটাই করলো? এটাও একটা প্রশ্ন। তারপরে হলো এসএমই কে যেই টাকাটা দিয়েছে সেই টাকাটা ঠিক মতো বিতরণ হয়নি, সবচেয়ে কম বিতরণ হয়েছে। এসএমইর মধ্যে যারা মহিলা উদ্যোক্তা তারা কন্টিনিউসলি অভিযোগ করে যাচ্ছে যে আমরা কিছুই পাচ্ছি না। তারপরে হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রি, মাইক্রো ক্রেডিট, মাইক্রো ইন্ডাস্ট্রি, সেখানে কি টাকাটা দিয়েছে? তবে আমি বলবো যে উল্টো, মানে শুরু করা উচিত ছিল মাইক্রো ইন্ডাস্ট্রি দিয়ে, তারপরে এসএমই, তারপরে গার্মেন্টস। হয়তো আমরা বুঝলাম এখানে এটা একটা ইনোভেশন যে ডাইরেক্টলি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, দ্যাট ইজ গুড, সেটা আমি স্বীকার করছি। কিন্তু টাকা তো সবচেয়ে বেশি পেয়েছে বৃহৎ শিল্পপতিরা। সেই বৃহৎ শিল্পপতিরা কি করছে এটা আমরা যদি পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করি তাহলে পররাষ্ট্রমন্ত্রী বলবে যে আমার কাছে তালিকা আছে। কিন্তু অর্থমন্ত্রী তো বলছেন যে ব্যবসায়ীদের প্রতি অন্যায় করা হয়েছে অনেক দিন, যে তাদের উপর বেশি ট্যাক্স চাপানো হয়েছে। কিন্তু বিষয়টা হওয়ার কথা উল্টো, যে কর হার আস্তে আস্তে কমালে কর সংগ্রহটা বাড়বে। শুনুন, আমাদের এখানে কর সংগ্রহ হচ্ছে মাত্র 25 লক্ষ লোকের। সম্পদ কর অনুপস্থিত, বেশিরভাগ কর আসছে ভ্যাট থেকে। এটা তো স্ট্রাকচারাল প্রবলেম। এই স্ট্রাকচারাল প্রবলেম সলভ করতে গেলে পরে আপনাকে অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিবিদের যে নেক্সাস আছে সেই নেক্সাস ভাঙতে হবে। আপনি তো সেটা ভাঙছেন না। আচ্ছা, ডক্টর নাজনীন আহমেদ, এই যে 6 লক্ষ কোটি টাকার বাজেট এবং সেখানে এই টাকা জোগাড় করা,
সোজা কথা যে রাজস্ব আহরণ যেটা কতটা সম্ভব হবে? একদিকে মানুষ নানাভাবে জর্জরিত হয়েছে গত 1.5 বছরে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে বলছেন তারা চাকরি হারিয়েছেন, উৎপাদন ব্যাহত হয়েছে। সব মিলিয়ে আসলে এটা কতটা বাস্তব? দেখুন, এটা বোধহয় অর্থমন্ত্রী উপলব্ধি করেছেন, সেই কারণেই আমরা এবার দেখলাম যে রাজস্ব টার্গেট কিন্তু গত বছরের মতোই রয়েছে, 3,30,000 কোটি টাকা। ইউজুয়ালি এটা বাড়ে, এবং এবার আমরা দেখলাম যে বাজেট ঘাটতিও বেশি, এই কারণেই যে খরচ বাড়ছে, কিন্তু রাজস্ব আদায়ের টার্গেটটা গতবারের মতোই রাখা হয়েছে, এবং সেটাও আদায় নিয়ে প্রশ্ন আছে বলেই টার্গেটটা এবার বাড়ানো হয়নি। এবং সেই দিকে আমরা খেয়াল করেছি যে এখানে কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে তিনি দেশীয় অভ্যন্তরীণ এবং বাইরের 2 উৎস থেকেই এই ঘাটতি পূরণ করতে হবে, এবং সেই দিকে অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক এবং সঞ্চয়পত্র দুটোকেই রেখেছেন। তবে গত কয়েক বছরের অভিজ্ঞতায় এই সঞ্চয়পত্র থেকে বিক্রি করে যে সংগ্রহ, তার ফলাফল কিন্তু আমরা এবার দেখলাম যে সুদ বাবদি প্রায় 91,000 কোটি টাকা ফেরত দিতে হচ্ছে। তো কাজেই সঞ্চয়পত্র যেহেতু একটা এক্সপেন্সিভ উৎস, এই সঞ্চয়পত্র থেকে কম সংগ্রহ করে বরং কম সুদে যেখান থেকে লোন নেওয়া যায়, ব্যাংক থেকে কিংবা বাইরে থেকে, এটাতে যাওয়া উচিত। এখন যদি তারপরেও আমরা ঘাটতি বাজেটে কেন যাই, যে আগামীতে আমরা এই ঘাটতির জন্য যে খরচটা সেটা আমরা মিটিয়ে দিতে পারবো, কিন্তু যদি একটু আগে আমরা যে কথাগুলো বলছিলাম, সেই যে সুশাসন যদি না হয় এবং এই যে শিল্প বান্ধব একটা বাজেট দেয়া হলো, শিল্পর যদি এই সুবিধাটা তার শ্রমিক পর্যন্ত না পৌঁছায়, তাহলে কিন্তু এই যে আমরা এখন ঘাটতিতে যাচ্ছি সেই লাভটা হবে না। কাজেই যে আশা নিয়ে অর্থমন্ত্রী এই বাজেট দিয়েছেন শিল্প বান্ধব, যে কারণে উনি ঘাটতি বাজেট করছেন, সেই জন্য কিন্তু অবশ্যই সুশাসনকে নিশ্চিত করতে হবে। আপনার কাছে আবারও আসবো অধ্যাপক আকাশ, একটা বিষয় এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি, কালো টাকা বা অপ্রদর্শিত টাকা, নানা নামে এটাকে ডাকা হচ্ছে, এবং সেটার সুযোগটা কিভাবে দেওয়া হবে, কতটা দেওয়া হবে, এবং এই যে বলা হচ্ছে টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, এবং অর্থমন্ত্রী বলছেন যে এইটার সুযোগটা দিলে দেশের ভেতরে টাকা থাকে, অর্থনীতিতে গতি আসে, এই সুযোগটা কি রকম হওয়া উচিত বলে আপনার মনে হয়, বা আদৌ এই সুযোগটা থাকা উচিত কিনা? এরকম কোন সুযোগই থাকা উচিত নয়, কারণ দীর্ঘমেয়াদে এটা দুর্নীতিকে উৎসাহিত করে। এবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কালো টাকা সাদা করা এরকম কোনো বিষয় বলেননি, এই জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু গত বছর কিন্তু এই যে সিদ্ধান্ত কালো টাকা সাদা করার, সেটাকে ঘিরে এনবিআর এর রুলে পরিবর্তন করা হয়েছিল, এবং সেখানে সম্ভবত 19 নম্বর ক্লজে 2টি পরিবর্তন এসেছিল। তার মধ্যে কিন্তু একটি এখনো বলবৎ আছে, সেই ক্লজটার কারণে কিন্তু হয়তো ক্যাশ টাকা, সঞ্চয়পত্র বা এইসবে নিতে পারবেন না কালো টাকা, কিন্তু ইকোনমিক জোনে এবং ফ্ল্যাট কেনার জন্য যে এই টাকা ব্যয় করা যাবে, সেই ক্লজটা কিন্তু এখনো রয়ে গেছে। কাজেই একজন সৎ করদাতা 25-30% পর্যন্ত হারে কর দিবেন, আর একজন অসৎ বলবো আমি, ডিসক্লোজ যেহেতু করেন নাই, তাকে আমি 10% করতে দিব, এটাও তো ঠিক না, এটা থাকাটাই উচিত। অধ্যাপক আকাশ, 17 বার এই সুযোগ দেওয়া হয়েছে। 17 বারে একমাত্র 2007-08-09 যেই সময় অগণতান্ত্রিক সামরিক জাতীয় সরকার ক্ষমতায় ছিল, তখনই বড় ধনীরা ভয় পেয়ে কিছু কালো টাকা সাদা করেছিল সিগনিফিকেন্ট। এই এখন তাহলে প্রশ্নটা আসলে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ ওইসব, এটা তো অর্থমন্ত্রী আবার এক জায়গায় বলেছে যে আমরা ঢালাও ভাবে কোনো কালো টাকাকে সাদা করার সুযোগ দিইনি, তাহলে অঢালাও ভাবে তো সুযোগ দিয়েছি। তো ওই অঢালাওয়ের মধ্যে ওই ক্লজগুলো পড়ে। এবং আমি জানতে চাইবো অর্থমন্ত্রীর কাছে যে যখন কেউ অপ্রদর্শিত আয় দেখাবে, তখন সেখানে কি জানতে চাওয়া হবে এই আয়ের উৎস কি, এবং সেটা কি তদন্ত করে দেখা হবে যে তিনি সত্য বলেছেন কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম আকাশ। একই সাথে নাজরিন আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আকবর হোসেন, বাজেট নিয়ে বিশেষ এই আলোচনা অনুষ্ঠানটি এবং আজকের পরিক্রমার পুরো অনুষ্ঠানটি আপনারা যদি আবারও শুনতে চান, আমাদের ওয়েবসাইটে গিয়ে শুনতে পারেন www.bbcbangla.com। আগামী 24 ঘন্টা এই অনুষ্ঠানটি আমাদের ওয়েবসাইটে থাকবে। শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। বহুজাতিক কোম্পানিগুলোকে এখন থেকে কমপক্ষে 15% কর দিতে হবে। লন্ডনে G7 বৈঠকে ঐক্যমত্য হয়েছে, কিন্তু অনেক সদস্য দেশ মনে করছে করের এই হার এখনও কম। স্বাগত জানিয়েছে
অ্যামাজন এবং ফেসবুক। আর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এখন কোভিডের নতুন হটস্পট। লকডাউনের সাতক্ষীরা, বাগেরহাটের মোংলার পরিস্থিতি নাজুক। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যা 7:30, ভারতের 7টায় শুনবেন আশা করি। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।